আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিক ফলাফলের আগেই মিয়ানমারের সেনা সমর্থিত দলের বিজয় দাবি। মাদুরোকে আটক করতে গোপন এক নতুন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, বলেছেন ট্রাম্প। হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক। সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়েছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আনুষ্ঠানিক ফলাফলের আগে মিয়ানমারের সেনা সমর্থিত দলের বিজয় দাবি। মিয়ানমারের দীর্ঘ প্রতীক্ষিত ও বিতর্কিত সাধারণ নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি নিরঙ্কুশ জয় হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি দলটির একটি উচ্চপদস্থ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে ইউএসডিপি দাবি করেছে যে তারা ইতিমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জান্তা প্রধান মিং অং হ্লাইকিং এর সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনকে বিরোধীরা ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা পাতানো এবং প্রহসন হিসেবে অভিহিত করেছেন। অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সহ এনএলডি গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়া এর বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। 3 ধাপে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছিল গত 28 ডিসেম্বর। এরপর 11 জানুয়ারি দ্বিতীয় ধাপ, গত রোববার 25 জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনের এই প্রক্রিয়ায় জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ উঠেছে, কারণ দেশটির গৃহযুদ্ধ কবলিত বহু অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণের কারণে কোনো ভোট কেন্দ্রই খোলা সম্ভব হয়নি। জান্তা সরকার দাবি করেছে যে এই ভোটের মাধ্যমে তারা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে, কিন্তু ইয়াঙ্গুনের সাধারণ বাসিন্দারা বলছেন যে জান্তা নিজেই এখানে খেলোয়াড় এবং নিজেই রেফারি। বিশ্লেষকদের মতে ইউএসডিপি মূলত সেনাবাহিনীর একটি নাগরিক মুখোশধারী প্রক্সি দল হিসাবে কাজ করছে। মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের এক নতুন প্রতিবেদনে মিয়ানমারের বর্তমান যুদ্ধকালীন ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ও গেরিলাদের দমন করতে জান্তা সরকার এখন আকাশপথে হামলার জন্য প্যারামোটর ও জাইরোকপ্টারের মতো প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে, যার ফলে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার সেটিকে একটি কৃত্রিম নাগরিক বৈধতা দেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘের বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুস এই নির্বাচনী কর্মকাণ্ডকে একটি প্রতারণা হিসাবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলকে এর ফলাফল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। মাদুরোকে আটক করতে গোপন এক নতুন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অস্ত্রটির নাম উল্লেখ করেন ডিসকম্বোবুলেটর হিসাবে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসকম্বোলেটর সম্পর্কে আমি কথা বলতে পারি না, তবে তিনি দাবি করেন অভিযানের সময় এটি শত্রুপক্ষের সরঞ্জাম অকার্যকর করে দিয়েছিল। শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তবে জ্যেষ্ঠ এই মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত বিভিন্ন সামরিক সক্ষমতাকে একত্র করে একটি কাল্পনিক অস্ত্র হিসাবে উল্লেখ করেছেন। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ডিসকম্বোবুলেটর নামে আলাদা কোনো অস্ত্রের অস্তিত্ব নেই। সিএনএনের দেয়া তথ্য মতে, অভিযানের সময় মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাইবার প্রযুক্তি ব্যবহার করে। পাশাপাশি মাটিতে থাকা সেনাদের বিভ্রান্ত করতে শব্দভিত্তিক অ্যাকুস্টিক সরঞ্জামও ব্যবহৃত হয়। মার্কিন সামরিক বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে থাকা অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম এডিএস নামের একটি তাপ বিকিরণ অস্ত্রের কথাও আলোচনায় এসেছে। তবে মাদুরোকে আটক করার সময় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। সিএনএন এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, এডিএস একটি অপ্রাণঘাতী অস্ত্র যা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছুড়ে মানুষের ত্বকে তীব্র উত্তাপের অনুভূতি সৃষ্টি করে এবং মানুষকে সরে যেতে বাধ্য করে।
মাদুরোকে আটক করার কয়েকদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভেনেজুয়েলার এক নিরাপত্তারক্ষীর বক্তব্য উদ্ধৃত করা হয়। ওই নিরাপত্তারক্ষী দাবি করেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্র এমন কিছু ব্যবহার করেছিল যা তীব্র শব্দ তরঙ্গের মতো মনে হয়েছিল। ওই ব্যক্তি বলেন, হঠাৎ মনে হয়েছিল আমার মাথা ভেতর থেকে ফেটে যাচ্ছে, আমাদের নাক দিয়ে রক্ত ঝরছিল, কেউ কেউ রক্ত বমি করছিল, আমরা মাটিতে পড়ে যাই, নড়াচড়া করতে পারছিলাম না। তবে সিএনএন জানিয়েছে এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সিএনএন এর দেওয়া বিশ্লেষণ অনুযায়ী ৩রা জানুয়ারি ভেনেজুয়েলা একযোগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এতে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়, যাতে মার্কিন হেলিকপ্টারগুলো নির্বিঘ্নে অগ্রসর হতে পারে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বিমান বাহিনী জেনারেল ড্যান কেইন জানান, অভিযানে স্থল ও সমুদ্রভিত্তিক ২০টি ঘাঁটি থেকে বোমারু ও নজরদারি বিমানসহ ১৫০টিরও বেশি উড়োজাহাজ ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, উপকূলীয় শহর হিগু এরোতে হামলার সময় একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহৃত হয়ে থাকতে পারে। শহরটি ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ফোর্ট টিউনার সামরিক কমপ্লেক্সে মার্কিন বাহিনীর অবতরণের সময়কার ভিডিওতে টানা গুলির শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের মতে শব্দগুলো MH-60 ব্ল্যাক হক আক্রমণকারী হেলিকপ্টারের ৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান থেকে ছোড়া গোলার সময় সামঞ্জস্যপূর্ণ। তবে ফোর্ট টিউনার ঠিক কোন স্থানে মাদুরোকে আটক করা হয়েছে এবং মার্কিন বাহিনী ভেতরে প্রবেশের পর কি ঘটেছিল সে বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করেন। পরে তাকে হাসপাতাল পরিচালক সহ অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তামিক হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনও মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $৫,০০০ ছাড়িয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি বেড়েছে ৭০%-এরও বেশি। বিভিন্ন সংস্থার পূর্বাভাস ছিল ২০২৬ সালে এই দাম $৫,০০০ ছাড়িয়ে যাবে, কিন্তু সেই পূর্বাভাস যে বছরের প্রথম মাসেই সত্য হয়ে যাবে তা হয়তো অনেকেই ভাবেননি। বিবিসির দেয়া সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্র ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন বাড়তে থাকায় আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও উদ্বেগও জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে স্বর্ণের দাম আউন্স প্রতি $৫,০০০ ছাড়িয়ে গেছে। অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগকে নিরাপদ মনে করেন। অন্যান্য বেশ কয়েকটি কারণেও মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে। এর মধ্যে আছে স্বাভাবিকের তুলনায় বেশি মূল্যস্ফীতি, দুর্বল মার্কিন ডলার, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ১ বছর আবারও সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারও স্বর্ণের দাম বাড়ছে। রবিবার ভরিতে $১,৫০০ বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে $২,৫৭,০০০। এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। নতুন দর অনুযায়ী সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে $২,৫৭,১৯১ এছাড়া ২১ ক্যারেট $২,৪৫,০৫২, ১৮ ক্যারেট $২,১০,৪১৯ এবং
সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম হবে ভরি প্রতি ১,৭২,৯১৯ টাকা।